হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন ল্যাব এডুকেশন। আমি সুদীপ্ত, আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজকের এই সেশনে আমরা কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করবো, ইম্পর্ট্যান্ট এবং কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো বিগত পরীক্ষায় এসেছে। তো পার্ট ওয়ান ভিডিওতে আমরা বেসিক কনসেপ্ট ডিসকাশন করেছিলাম। তোমরা যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নেবে। পার্ট টু এবং পার্ট থ্রিতে আমরা কোশ্চেন্স নিয়ে ডিসকাশন করছি, অর্থাৎ প্র্যাকটিস করছি। সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি আমরা, যেগুলো বিগত পরীক্ষায় আসা, অর্থাৎ বিগত পরীক্ষায় এসেছে। তো চলো তাহলে আজকের কোশ্চেন শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেন বলছে, দ্য থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 2:3:4। তাহলে তিনটে নাম্বার তোমার 2:3:4 এর রেশিওতে রয়েছে। ইফ দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 1856 দেন দ্য নাম্বারস আর। তাদের কি বলেছে, তাদের স্কোয়ারের সাম, নাম্বারগুলোর স্কোয়ারের সাম 1856। তাহলে নাম্বারগুলো কি? দেখো, এখানে তোমাদের বলি যে যখন তোমার রেশিও দেখতে পাচ্ছ যে তিনটে তোমার নাম্বারের রেশিও দেওয়া রয়েছে, তো আমরা কখনোই 2, 3, 4 এগুলোকে আমরা কখনোই 2x, 3x, 4x ধরবো না। আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ট্র্যাডিশনাল মেথড আমরা যাব না। দেখো, 2, 3, 4 প্রথমে আমরা কি করব, দেখো এই লাইনটা কি বলেছে, সেকেন্ড লাইন বলছে ইফ দ্য সাম অফ দেয়ার স্কোয়ার। তো নাম্বারগুলোর রেশিও দেওয়া রয়েছে, তো আমরা এগুলোরই এই রেশিওগুলোকে আমরা স্কোয়ার করে দেবো, ঠিক আছে? তুমি যদি 2x, 3x, 4x ধরো, তুমি হয়তো ধরে নিলে নাম্বার হলো একটা 2x, একটা 3x, একটা 4x। তো যখন তুমি প্রত্যেকটা স্কোয়ার করবে, সেক্ষেত্রে কী হবে, 2 এর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আর 4 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। মানে এক্স স্কোয়ারটা কিন্তু তোমার কমন থেকে আছে, ঠিক আছে? তাহলে দেখো, আমি এক্স স্কোয়ার নেব না, আমি জাস্ট কী করবো, নাম্বারগুলো রেশিওগুলো স্কোয়ার করে দেবো। তাহলে 2, 3 আর 4, মানে 2 স্কোয়ার মানে কত আমার 4, প্লাস 3 স্কোয়ার মানে 9, এবং 4 স্কোয়ার মানে 16। কী বলেছে, তাদের সাম বলেছে, তাহলে আমি যোগ করে নিয়েছি। তাহলে আমার এই যোগফলটা কত হচ্ছে, যোগফলটা আমার হবে 9 4 13, আর 16 কী হয় 29। ক্লিয়ার? তাহলে এরপর বলছে যে তোমার এই যোগফলটা, এই যে সামটা, তাদের স্কোয়ারের সাম মানে কি, আমার 29 ইন্টু এখানে সামথিং একটা স্কোয়ার রয়েছে, ঠিক আছে? মানে একটা কোনো এক্স বা পি যাই ধরো না কোনো, তার একটা স্কোয়ার রয়েছে, মানে এটাই হচ্ছে যে তোমার 1856। তার মানে আমি যখন 1 ইউনিট বের করব, তখন আমার কী করতে হবে, তখন আমার √1856/29 এটা হবে। আমার যদি সিম্পল বলতো যে সাম অফ দেয়ার নাম্বার, যদি আমি নাম্বারগুলো সাম করতাম, তখন আমার কিন্তু স্কোয়ারের ব্যাপারটা আসতো না, তখন আমার ডাইরেক্ট ভাগ হয়ে যেত। কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে, অর্থাৎ আমাকে স্কোয়ার রুট করে ভাগটা করতে হবে। তাহলে তোমরা যদি এটা স্কোয়ার রুট করো, তোমরা দেখতে পাবে 1856/29 করলে 64 আসবে, ঠিক আছে? 64 আসবে, এবং তাহলে কি √64 মানে 8। তাহলে বোঝা গেল? তাহলে 1 ইউনিট মানে 8 পেয়ে গেলাম। তাহলে কি বলছে যে তাহলে নাম্বারগুলো আমার কী কী রয়েছে, ঠিক আছে? তাহলে যদি 1 ইউনিট মানে 8 পাই, তাহলে আমার কী কী নাম্বার, একটা হবে 2 ইউনিট মানে আমার কত, 2 × 8 অর্থাৎ 16 হবে, একটা হয়ে যাবে 16, 8 × 3 = 24। দেখো, আমার এত দূর যাওয়ারও দরকার নেই, আমার যেহেতু অপশনে 16, 24 পেয়ে যাচ্ছে, 16 পেয়ে গেলাম, ব্যাস আমার এটাই অ্যান্সার। তুমি দেখে নাও 32টা দেখো না, কারণ নান অফ দিসেও তো একটা অপশন রয়েছে, হয়তো তোমার 32 নাও হতে পারে। দেখো 8 ইউনিট, 1 ইউনিট মানে 8, আর 4 ইউনিট মানে কত, 32। হ্যাঁ, সেক্ষেত্রে আমার তিনটে সংখ্যাই মিলে গেল, 16, 24 এবং 32। তাহলে আমি তিনটে সংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা, এই জায়গাটা তোমরা ভাগ করে দেখে নিতে পারো, অথবা তোমরা যদি একটু মাইন্ড ক্যালকুলেশন যদি করো, সেক্ষেত্রে কি দেখতে পাবে যে 29, ঠিক আছে, নিচে 29 রয়েছে, অর্থাৎ আমি যেটা পাবো স্কোয়ার রুটের মধ্যে, সেটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হবে, ঠিক আছে? সেটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে পারফেক্ট স্কোয়ারে যদি আমি স্কোয়ার রুট করি, তার মানে কি আমার একটা ভ্যালু আসবে, একদম ইন্টিজার ভ্যালু চলে আসবে। তাহলে দেখো, আমি 9-এর সাথে কত গুণ করলে, অর্থাৎ 9-এর সাথে আমি কত গুণ করলে আমি 6 পাবো, 9 4 36, অবভিয়াসলি 4। এরপর আমার 6 হবে কিনা সেটা কী করে বুঝবো? দেখো, আমি এই 29টাকে যদি আমি 30-এর কাছাকাছি ধরি, হয়তো আমি 30 ধরলাম, তাহলে 30-এর সাথে আমি যদি 6 গুণ করি, আমার 6 × 3 = 18 হয়, অর্থাৎ 1800 হয়, ঠিক আছে? আমি যদি 30-এর সাথে 6 গুণ করি, মানে কি 60, মানে আমার 1800। তাহলে মোটামুটি তুমি ধরে নিবে যে আমার 64 হয়তো হয়ে যাবে, কেননা আমি 54 তো আমার হবে না, কিছুতেই ছোটো হয়ে যাবে। আমি যদি 74 মনে হয়, কিন্তু 74 দেখো আমার পারফেক্ট স্কোয়ার রুট হচ্ছে না, 84ও তাই,
84 করলে এর বড়ো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি যেতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি কি করব, তাহলে আমাকে 64টাই ধরতে হবে। তো এইভাবে তোমরা একটা মাইন্ড ক্যালকুলেশন করে নিতে পারো, অথবা তোমরা ভাগও করে দেখে নিতে পারো। বোঝা গেল জায়গাটা? তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম বি। আচ্ছা চলো তাহলে পরের এক্সাম্পলটা দেখি। দেখো একদম সিম্পল কোয়েশ্চেন, একদম সিম্পল। ইফ 40% অফ এ ইজ 60% অফ বি, তাহলে এর 40%, ঠিক আছে, এটা সমান কি 60% অফ বি। কিন্তু এগুলোই পরীক্ষায় চলে আসে। দেখো এটাও বিসিএস 2017 প্রিলিমিনারির কোয়েশ্চেন। দেখো দেখো এক্ষেত্রে আমরা কিন্তু বেশি দূর যাবো না। আমার কী বলেছে, এইচ টু বি বের করতে বলেছে, তো আমার ক্যালকুলেশন কোনো করার দরকার নেই। আমার পার্সেন্টেজ মানে কি, আমি বাই 100 হবে, আমি সমস্ত কিছু কেটে দিয়ে আমি কী করব, 4a সমান 6b হবে, অর্থাৎ 2a সমান 3b হবে। 2a সমান 3b, 2 দিয়ে কেটে দিলাম, 2a সমান 3b হলো। তার মানে কি এইচ টু বি তোমার হয়ে যাবে, আমি কি বলেছিলাম তোমাদের আগের দিনের ভিডিওতে, যে এ এর সাথে যার গুণতে হবে সেটা হয়ে যাবে বি এর ভ্যালু, অর্থাৎ 3:2। 2 এর সাথে এ গুণ আছে মানে আমার এটা কি হয়ে যাবে, এটা বি এর দিকে চলে যাবে, এবং বি এর সাথে 3 রয়েছে মানে এটা এর দিকে চলে আসবে, অর্থাৎ এইচ টু বি হয়ে যাবে 3:2। ব্যাস এটা দেখেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, দেখেই তোমরা করতে পারবে। ক্লিয়ার জায়গাটা? তাহলে আমার অ্যান্সার কত হলো, কোনটা অ্যান্সার হবে বি। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো বলছে ইফ এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি ইকুয়াল টু ই ইজ টু এফ ইকুয়ালস 3:4, দেন এক্স এ প্লাস ওয়াই সি প্লাস জেড ই ইজ টু এক্স বি প্লাস ওয়াই ডি প্লাস জেড এফ, এটা সমান কত হবে? দেখো তোমরা এখানে ভাবছো যে এক্স ওয়াই জেড এর কোনো ব্যাপার নেই, এ বি সি ডির ই এফ এগুলোর রেশিও দেওয়া রয়েছে, তাহলে আমরা কীভাবে বের করব? দেখো খুব সিম্পল, একটু ভাবলেই বেরিয়ে যাবে। দেখো আমি এ ইজ টু বি মানে কি, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 3/4, এটা দেওয়া রয়েছে। তাহলে দেখো এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 3/4 মানেটা কি, মানে তোমার কি, এই যে এ সি ই এদের ভ্যালু আমি 3 বলবো, এবং বি ডি এফ এদের ভ্যালু আমি 4 বলবো, তবে না আমার সমান হয়েছে 3/4, সে কারণেই তো সমান হয়েছে, কারণ আমার সব প্রতিটা ভ্যালু সেম। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু 3, সি এর ভ্যালু 3, ই এর ভ্যালু 3, আর বি ডি এফ সবগুলোর ভ্যালু 4। তাহলে আমি সেভাবে পুট করে দেবো, তাহলে কিচ্ছু না। দেখো তাহলে এক্স এ প্লাস ওয়াই সি প্লাস জেডি মানে কি, আমার এক্স ইন্টু এ মানে কত, এ সি ই তিনটের ভ্যালু 3, ওয়াই ইন্টু সি মানে কি 3, প্লাস জেড ইন্টু 3, ঠিক আছে, বাই এক্স বি প্লাস ওয়াই ডি প্লাস জেড এফ মানে আমার এক্সটা থেকে গেল, বি মানে কত, বি ডি এফ সবগুলোরই ভ্যালু 4 মানে ওয়াই ইন্টু 4 প্লাস জেড ইন্টু 4। তার মানে কি, তোমরা যদি এখানে 3 কমন নিয়ে নাও, 3 4 কমন নিয়ে নিলে কী হবে, আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে। তাহলে আমার এই দুটো কেটে গেল, তাহলে আমার হয়ে গেল 3/4, অর্থাৎ আমি রেশিওটা পেয়ে গেলাম কত, রেশিওটা পেয়ে গেলাম আমি 3:4। বোঝা গেল? তাহলে আমার রেশিও পেয়ে গেলাম 3:4। তাহলে বোঝা গেল অঙ্কটা কত সহজে করে ফেললাম আমরা। আচ্ছা চলো তাহলে অ্যান্সার হবে বি। তাহলে এইভাবে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। বোঝা গেল? তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ইফ 2r ইকুয়ালস টু এইচ প্লাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দেন দ্য রেশিও অফ আর অ্যান্ড এইচ, অর্থাৎ আর ইজ টু এইচ তোমাকে বের করতে হবে, যেখানে আর নট ইকুয়ালস টু 0 বলা আছে। দেখো আমি দেখবো আমার ইকুয়েশানটা কী রয়েছে, এখানে ইকুয়েশান রয়েছে আমার 2r সমান এইচ প্লাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই জায়গাটা ঠিক আছে। দেখো এরপর আমাকে কী করতে হবে, যে কোনো রকমভাবে যেভাবে হোক ক্যালকুলেশন করে আমাকে আর এবং এইচের মধ্যে রিলেশনটা বের করতে হবে। দেখো তাহলে আমি এখানে কী পাবো, আমি যদি এইচটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমার কী হবে 2r মাইনাস এইচ সমান কী হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমি এবার কী করবো, বোথ সাইড আমি যদি স্কোয়ার করে দিই, তাহলে আমার কী হবে 2r মাইনাস এইচের স্কোয়ার সমান কী হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে। বোঝা গেলো জায়গাটা ক্লিয়ার? তাহলে দেখো আমি কী করবো, তাহলে আমি এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ফেলবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে আমার 4rh প্লাস এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার।
দেখো এখান থেকে আমার কী কী বাদ যাচ্ছে, দেখো ক্যান্সেল কী কী হবে, দেখো এইচ ক্যান্সেল হয়ে গেল, এইচ স্কোয়ার। তাহলে আমি কী করবো, এই আর স্কোয়ারটাকে এর পাশে নিয়ে আসলে আমার কী হবে, 4r² - r², অর্থাৎ কী হয় 3r², আর 4 এই আর এইচটাকে আমি ওই পাশে নিয়ে চলে যাবো, তাহলে আমার কী হবে 4rh। তাহলে দেখো এখানে আমার একটা আর কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমি পেয়ে গেলাম 3r = 4h, অর্থাৎ r/h কী পেয়ে যাবো আমি, r/h পেয়ে যাবো 4:3। বোঝা গেল? তাহলে আমি r/h এর ভ্যালু পেয়ে গেলাম, আমার কী হলো 4:3, তাহলে অ্যান্সার হবে সি। বোঝা গেল তাহলে? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। দেখো, অ্যান অ্যামাউন্ট ইজ ডিভাইডেড among ABCD such that the ratio of the share of A and B is 2:3। ঠিক আছে, একটা অ্যামাউন্ট চারজনের মধ্যে ডিভাইড করা হয়েছে সেরকম রেশিওতে, যাতে কি হয় A:B, অর্থাৎ A এবং B এর রেশিও হয় 2:3, B এবং C এর রেশিও হয় 1:2, এবং কি হয় C এবং D এর রেশিও হয় 3:4। তাহলে কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ A অ্যান্ড B ইজ 648, অর্থাৎ A এবং D এর যে শেয়ার তাদের ডিফারেন্স যদি 648 হয়, তাহলে কী হবে, তাহলে কি বলছে, দেন দ্য সাম অফ দেয়ার শেয়ারস, অর্থাৎ চারজনের যে শেয়ার তাদের সাম কত হবে। দেখো এই জায়গাটা, তাহলে তোমার কি হবে, তাহলে A:B তোমার কত দেওয়া রয়েছে 2:3, ঠিক আছে, সেরকমভাবে B:C দেওয়া রয়েছে, C:D দেওয়া রয়েছে। তাহলে ABCD তোমাকে বের করে নাও, চারটে রেশিও তুমি যদি বের করে নিতে পারো ব্যাস, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে কমপ্লিট। তাহলে দেখো A:B তোমার দেওয়া রয়েছে 2:3, তাহলে আমি এখানে 2, 3 বসিয়ে দিলাম। B:C দেওয়া রয়েছে 1:2, তাহলে আমি B এর জায়গায় 1, C এর জায়গায় 2, আর C:D মানে কি 3:4, তাহলে C এর জায়গায় 3 আর D এর জায়গায় 4। তাহলে দেখো এরপর আমি ফাঁকা জায়গাগুলো ফিল আপ করবো, দেখো কীভাবে। 3-এর পাশে আমার দুটো ফাঁকা জায়গা রয়েছে, আমি দুটো 3 বসিয়ে দিলাম। 2-এর পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, আমি 2 বসিয়ে দিলাম। 1-এর পাশে 1, 3-এর ওই পাশে আমার দুটো ফাঁকা জায়গা, 3 বসিয়ে দিলাম। যার পাশে যতগুলো ফাঁকা জায়গা সেই সংখ্যাটা ওই জায়গাগুলো ফিল আপ করে নেবে। তোমরা এগুলো জানোই, শিখেছো। তাহলে দেখো এরপর যদি আমি কী করে এবার গুণ করে দেবো, তাহলে আমার কী হবে, গুণ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 18, আর 4 দুগুণে 8, 8 3 24। ঠিক আছে, তাহলে আমি আরেকটু যদি সিম্পলিফিকেশান করে নিই, তাহলে আমার কত হবে, তাহলে আমি যদি 3 দিয়ে সবগুলোকে ভাগ করে দিই, তাহলে আমার কী হবে 2:3:6:8, এটা হয়ে যাবে আমার A:B:C:D। ঠিক আছে, তাহলে দেখো তোমার কি বলেছে যে A এবং D এর, দেখো জায়গাটা বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ A অ্যান্ড D, এবং D এর যে শেয়ার তাদের যে ডিফারেন্স কত 648, মানে আমার এখানে রেশিওটা দেখো, A এবং D এর রেশিও কত 2:8, মানে তাদের যে ডিফারেন্স অর্থাৎ 6, এই 6 ইউনিট মানে আমার কত 648। তাহলে 1 ইউনিট মানে আমার কত হবে, 1 ইউনিট মানে হবে আমার, আমি যদি 648কে 6 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত হবে 6 × 10 = 60, আর 6 × 8 = 108। বোঝা গেল? তাহলে দেখো এরপর কী বলেছে, দেন দ্য সাম অফ দেয়ার শেয়ার্স, দেখো বলছি দেন দ্য সাম অফ দেয়ার শেয়ার্স, মানে আমি যদি সবার শেয়ারগুলো সাম করি, অর্থাৎ আমি রেশিওগুলো যদি যোগ করি, আমার কত হবে 2 3 5, 5 6 11, 11 19, তাহলে আমার কি, তাহলে আমার 1 ইউনিট মানে আমি 108 পেয়ে গেলাম। তাহলে 19 ইউনিট মানে কত হবে 108 × 19, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো 19 এটা কত হয় 152 হয়, তাহলে আমি 52 লিখে নিলাম, আর 19 একে 19, একে 20। বোঝা গেল? তাহলে তোমার 2052 হবে সমস্ত, মানে ওদের চারজন অর্থাৎ ABCDর সামের, এটাই শেয়ার অর্থাৎ শেয়ারের সাম, ABCDর শেয়ারের সাম। তাহলে কত হবে 2052, তোমার কোন অপশানটা দেখো, সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল জায়গাটা? তোমরা ABCD এরকম যদি রেশিও দেওয়া থাকে AB BB BC CD এরকম রেশিও, তাহলে তোমার 4টে রেশিও বের করে নেবে, যেভাবে কোশ্চেনে চেয়েছি সেভাবে তোমরা অ্যান্সার করবে। এই জায়গা থেকে অনেক রকম কোশ্চেন কিন্তু তোমরা পাবে। কখনো বলবে যে তোমার A এবং B এর রেশিওর ডিফারেন্স, অর্থাৎ তাদের শেয়ারের ডিফারেন্স যদি কত হয়, যেমন তোমার এখানে বলেছে A এবং D এর শেয়ারের ডিফারেন্স বলেছে, কখন বলবে এদের A এবং B এর শেয়ারের তোমার গুণফল কত, B এবং C এর শেয়ারের গুণফল কত, চারজনের গুণফল কত, বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে।
তাহলে তোমরা যদি এই প্রসেসটা শিখে যাও, এই পদ্ধতিতে তোমরা যদি করো, তাহলে দেখবে প্রচুর এই মানে এটার রিলেটেড অনেক রকম কোশ্চেন বেরিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা চলো বোঝা গেল আশা করবো। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। চলো এটা দেখে নিই। বলছে ইফ এ ইজ টু বি ইকুয়াল টু 1:2, বি ইজ টু সি, এভাবে সি ইজ টু ডি তোমার দেওয়া রয়েছে এবং তোমাকে বের করতে হবে এ ইজ টু ডিটা কত। দেখো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রায় করে এসেছো এবং আগেও দেখেছো। তো আমি তোমাদের এই কোশ্চেনটা দিয়েছি এই কারণে কি আমরা দুটো প্রসেস দেবো, অর্থাৎ দুটো মেথড আমরা দেখে নেবো যে কীভাবে করা যায়। দেখো আমি প্রথমে এইচ টু বি টু সি ইজ টু ডি এভাবেও বের করে করতে পারি, এবং আরেকটা প্রসেস তোমাদের দেখাবো আমি গুণ করেও করতে পারি। দেখো তোমরা প্রসেসগুলো শেখে নাও। দেখো এইচ টু বি, দেখো আমি এখানে এ বি সি ডি আমি এভাবে লিখলাম। এইচ টু বি আমার কত 1:2, ব্যাস 1 2 লিখলাম। বি ইজ টু সি কত আমার 3:4, মানে বি এর নিচে আমি 3 লিখলাম আর সি এর নিচে আমি 4 লিখলাম, ব্যাস এভাবে। আর সি ইজ টু ডি কত 5:6, অর্থাৎ সি এর নিচে আমি 5 লিখলাম এবং ডি এর নিচে আমি 6 লিখলাম। ঠিক আছে, এভাবে ইজ টুগুলো ছিল। তো এরপর দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম যে যে নাম্বারটা থাকবে তার পাশে যে ফাঁকা জায়গাগুলো থাকবে, যে নাম্বারটা থাকবে তার পাশের ফাঁকা জায়গাগুলো কী হবে, ওই নাম্বারটা ফিল করে নেবে। অর্থাৎ 5-5-এর পাশে এই যে ফাঁকা জায়গাটা আমার কি এখানে 5 বসে যাবে, তার পাশে যে ফাঁকা জায়গা আমার 5 বসে যাবে। 4-এর পাশে দেখো আমার ফাঁকা জায়গা রয়েছে, আমার 4 বসে যাবে, এবং 3-এর পাশে ফাঁকা জায়গা রয়েছে আমার 3 বসে যাবে। 2-ও সেরকম জায়গাটা ঘিরে নেবে। ঠিক আছে, জায়গাগুলো ঘিরবে, বেশ হয়ে গেল। এরপর কি তোমাদের জাস্ট গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তুমি যদি গুণ করো, তোমার কী বলেছে এইচ টু ডি, তোমার এই এটা আর এই ডিটা, ঠিক আছে, এটা তোমার বের করতে হবে। দেখো তুমি কাটাকাটি কীভাবে করে নেবে, এই যে 3, দেখো আমার এই লাইনটা আর এই লাইনটা আমার কোন কোন ইয়ের সাথে কাটবে। দেখো এই 3-এর সাথে আমার কী যাবে, 3 আর 6 কেটে যাবে, 2-এ কেটে যাবে, 3 2 6, আর আমার কোনো কিছু কাটবে না। আর এই লাইনের সাথে এই লাইনের কোনো নাম্বার আমার কাটাকাটি হবে না, তাই আমার কি হয়ে যাবে, তাহলে আমি কী পেয়ে গেলাম, 5 আর 1-এ গুণ করলাম 5 হলো, আর এখানে গুণ করলে কী হবে 4 2 8, 8 2 16। ঠিক আছে, তাহলে আমি এ আর ডি যেহেতু বের করতে বলেছিল, তাই আমি এ ডি পেয়ে গেলাম 5:16, এইচ টু ডি, এটা সমান এইচ টু ডি। ঠিক আছে, তো এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস হয় এই যে এ ইজ টু বি ইকুয়াল টু 1:2, মানে কি এ বাই বি সমান হাফ। ঠিক আছে, সেরকম করে বি বাই সি সমান 3/4, সি বাই ডি সমান 5/6 লিখতে পারি। তাহলে আমি যদি সবগুলোর গুণ করে দিই, অর্থাৎ ধরো এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি যদি করি, তাহলে আমার কী হবে 1/2 গুণিত 3/4 গুণিত 5/6। ঠিক আছে, তাহলে আমার কী হয়ে গেলো, বি বি কাটালো, সি এ কাটালো, এখানে দেখো কোনো কাটা যাবে কিনা, এই 3 আর 6, এই যে 3 আর 6 কাটলো, এই কাটাটাই কিন্তু আমি এখানে কেটেছি। দেখো তাহলে বুঝতে পারছো যে তোমরা দুটো প্রসেসে করতে পারবে এগুলো। তাহলে তোমার কী হয়ে গেলো 5/16, অর্থাৎ এইচ টু ডি আমি পেয়ে গেলাম 5:16। বোঝা গেল জায়গাটা তাহলে? আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখি। দেখো বলছে দ্য স্টুডেন্টস ইন দ্য 3 ক্লাসেস আর ইন দ্য রেশিও অফ 2:3:5, অর্থাৎ 3টে ক্লাসে আমার স্টুডেন্টদের রেশিও কত দেওয়া রয়েছে, 2:3:5 আছে। ইফ 20 স্টুডেন্টস আর ইনক্রিজড ইন ইচ ক্লাস, অর্থাৎ প্রতিটা ক্লাসে যদি আমার 20 জন করে স্টুডেন্ট বেড়ে যায়, তাহলে আমার রেশিওটা চেঞ্জ হয়ে কত হচ্ছে, 4:5:7 হচ্ছে। তাহলে অরিজিনালি দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ, তাহলে আমার প্রথমে স্টুডেন্টের সংখ্যা কত ছিল। দেখো এই যে এই টাইপেরগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম যে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আমরা কিন্তু খুব ইজিলি করে নিতে পারবো, খুব সহজভাবে করে নিতে পারবো। চলো ওই মেথডটা আমরা দেখি। দেখো কীভাবে করা যায়। দেখো আমার স্টুডেন্টের রেশিও কী ছিল, 2:3:5, ব্যাস এই রেশিও ছিল। ঠিক আছে, এই রেশিও ছিল। এরপর আমার কী হয়েছে, 20 জন করে আমার স্টুডেন্ট কিন্তু ইনক্রিজ করেছে, 20 জন করে স্টুডেন্ট ইনক্রিজ করেছে। আমি যে কোনো দুটো রেশিওটা দেখব, আমার দুটো রেশিও দেখে নিলে কিন্তু আমি বাকিটা পেয়ে যাব। দেখো তারপর আমার কী হয়েছে, আমার রেশিও চেঞ্জ হয়ে গেছে 4:5:7-এ। ঠিক আছে, আমি যে কোনো দুটো রেশিও দেখাবো, হয় প্রথম দুটো রেশিও দেখব, বা লাস্ট দুটো রেশিও দেখব, বা প্রথম আবার লাস্ট রেশিওটা দেখে নেব। যে কোনো দুটো রেশিওর মধ্যে আমি ক্রস মাল্টিপ্লিকেশান করব।
চলো আমি প্রথম দুটোই করলাম, প্রথম দুটোর মধ্যেই করছি। দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম যে আমার কী হবে, রেশিওগুলোর প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করে তাদের ডিফারেন্স করবো, অর্থাৎ 4 3 12 এবং এই 5 আর 2 গুণ করবো, 5 2 গুণে 10, তাহলে 12 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত, আমার 2। ক্লিয়ার? এরপর আমি কি করব, এই যে 5-এর সঙ্গে আমার যে যতটা ইনক্রিজ করেছে এই যে নাম্বারটা, অর্থাৎ 5 এবং 20 গুণ করব। 5 20 গুণ করলে কত হয়, 5 × 20 মানে 100 হয়, এবং 4 × 20 মানে কত, 4 20 80 হয়। তাহলে 100 আর 80 ডিফারেন্স কত, 180 ডিফারেন্স আমার 20। অর্থাৎ আমি 5-এর সাথে 20 গুণ করলাম এবং 4-এর সাথে 20 গুণ করলাম এবং তাদের ডিফারেন্স করলাম। তাহলে 2 ইউনিট মানে যদি আমার 20 হয়, তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে আমার 10, 20/2 মানে 10। তাহলে 1 ইউনিট মানে আমার যদি 10 হয়, তাহলে তোমার কি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলেছে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আমার আমার মানে অ্যাকচুয়ালি আমার রেশিও কত ছিল, 2:3:5। তাহলে আমার এক্ষেত্রে টোটাল কত হচ্ছে, 5 3 8 2 10। তাহলে এক্ষেত্রে আমার টোটাল ইউনিট 10। 1 ইউনিট মানে যদি 10 হয়, তাহলে টোটাল 10 ইউনিট মানে কত, 10 ইউনিট মানে আমার 10 × 10 অর্থাৎ 100। তাহলে আমি অরিজিনালি যে টোটাল নাম্বার আমার যে স্টুডেন্টসের নাম্বার ছিল, আমি কত পেয়ে গেলাম, 100 জন। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হবে সি। বোঝা গেল? তাহলে আমরা কত সহজে করে নিতে পারছি। আচ্ছা চলো তাহলে পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো বলছে দ্য স্পিডস অফ 3 cars আর ইন দ্য রেশিও অফ 2:3:4। দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দিস কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। দেখো তোমার এখানে ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট, তোমার সেম ডিস্টেন্স যেতে ওই কারগুলোর যে টাইম লাগবে তাদের রেশিও তোমার বের করতে বলেছে, এবং তাদের স্পিডের রেশিও দেওয়া রয়েছে 2:3:4। দেখো এক্ষেত্রে আমরা কি করব, তোমরা জানো যে স্পিড টাইম ডিস্টেন্সের যে ফর্মুলাটা হয় বা তাদের মধ্যে যে রিলেশন হয়, তোমরা কি জানো, স্পিড ইনটু টাইম সমান ডিস্টেন্স। ঠিক আছে? তাহলে দেখো এই যে স্পিড, আমার ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট, ডিস্টেন্স আমার কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে? এই যে স্পিড, আমরা কি জানি যে এই তাছাড়া এই রিলেশন থেকেই বুঝতে পারছি যে স্পিড আর টাইমের মধ্যে যে রিলেশনটা হয় সেটা কিন্তু ব্যস্তানুপাতিক বা ইনভার্স রিলেশন। ঠিক আছে? অর্থাৎ আমার স্পিড বাড়লে কী হবে, স্পিড বাড়লে আমার টাইম কমবে, বা টাইম বাড়লে আমার স্পিড কমবে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি কম স্পিডে যাই মানে কি, আমার বেশি টাইম লেগে যাবে একই ডিস্টেন্স যেতে। আমি যদি বেশি স্পিডে যাই আমার কম টাইম লাগবে, ব্যাস সেটাই। তাহলে দেখো যখন এরকম আমার ইনভার্স রিলেশনের ব্যাপার আসবে, সেক্ষেত্রে এই যা রেশিও থাকবে, ধরো তোমার কি, আমার স্পিডের রেশিও দেওয়া রয়েছে 2:3:4, আমাকে কী বলেছে, টাইম বের করতে। এটা বিসিএস প্রিলিম 2012 এবং 2016 কোশ্চেন, এই দুটো সালে একদম সেম টু সেম কোশ্চেনটা এসেছিল, কোনো অংশ আলাদা থাকেনি, কোনো অংশ বাদ দেয়নি, একদম পুরো কপি পেস্ট 2012 এবং 2016 WBCS প্রিলিমের কোশ্চেন, এটা প্রিলিমিনারি এক্সামের কোশ্চেন। ঠিক আছে? চলো দেখো তাহলে কি বললাম, তোমার স্পিডের রেশিও দেওয়া রয়েছে এবং তোমাকে টাইম রেশিও বের করতে বলেছে। দেখো স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা কি, ইনভার্স রিলেশন। তাহলে তোমরা কি করবে, এই স্পিডের যে রেশিওটা দেওয়া রয়েছে এই তিনটের এলসিএম বের করবে। এই তিনটের যে এলসিএম কত হবে, তোমার এলসিএম হয়ে যাবে তোমার কত, 12। এই 12 কী হবে, 12 যে পেয়ে গেলে, এবারে তুমি কী করবে, এই প্রতিটা রেশিও দিয়ে তুমি 12কে ভাগ করো। তাহলে 2 দিয়ে যদি তুমি 12 ভাগ করো 6 হবে, 3 দিয়ে যদি 12কে ভাগ করো 4 হবে, 4 দিয়ে যদি 12কে ভাগ করো তোমার 3 হয়ে যাবে। অর্থাৎ তুমি টাইমের যে রেশিও পেয়ে যাবে সেটা হয়ে গেল তোমার 6:4:3। তোমার ডি হবে কারেক্ট অ্যান্সার। কেন হচ্ছে এরকম, কারণ তুমি স্পিডের, আচ্ছা স্পিডের ভ্যালু তুমি 2 বসাও, টাইমটাকে তুমি T1 করে দাও, আমার ডিস্টেন্স যাই হোক না কেন, ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট, আমি ডি রেখে দিলাম। তাহলে আমি কি টাইম কী পেয়ে গেলাম, আমার D/2। ঠিক আছে? এইভাবে আমি টাইম 2 অর্থাৎ T2 কী পাবো, আমার সেম ডিস্টেন্স আর আমার স্পিডটা 3 ইউনিট। সেভাবে আমি T3 কী পাবো, আমি D/4 পাবো। তাহলে আমি যখন এগুলো রেশিও করব, D/2 D/3 D/4, আমি যখন রেশিও করব তখন কিন্তু আমার কী হয়েছে, আমার ডি কনস্ট্যান্ট, আমি এটাকে 1 ধরে নিতে পারি। ঠিক আছে? তাহলে আমার অর্থাৎ 1/2 1/3 1/4 আমি যখন করতে যাব, আমার তো কী করতে হবে, আমি এই ফ্র্যাকশানগুলোর
রেশিও কীভাবে বের করবো, আমার এলসিএম দিয়ে গুণ করে নেবো, অর্থাৎ আমার 2, 3, 4 এলসিএম কত 12, তাহলে আমি 1 আর 2 দিয়ে এবার 12 গুণ করবো, ইস্টু 1 আর 3 দিয়ে 12 গুণ করবো, ইস্টু 1 আর 4 দিয়ে 12 গুণ করবো। তাহলে আমার কী হবে, 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12। তার মানে আমি কী পেয়ে গেলাম, 60:4:3 পেয়ে গেলাম। তো পেলাম তো 60:4:3। ব্যাস, সেটাকেই এত কিছু করার দরকার নেই। যখন ওদের মধ্যে রিলেশনটা ইনভার্সলি থাকবে, যখন ব্যস্ত অনুপাতে একটা রিলেশন থাকবে, সেক্ষেত্রে তোমরা যে এলসিএম পাবে সেই এলসিএমটাকে এই রেশিওগুলো দিয়ে ভাগ করে দেবে, ব্যাস, তাহলে তুমি বাকি রেশিওটা পেয়ে যাবে। তাহলে এভাবে আমরা করে নিতে পারবো। ক্লিয়ার জায়গাটা? আচ্ছা, চলো পরের এক্সাম্পলটা দেখে নিই। দেখো এই প্রবলেমটা বলছে পি ইজ গ্রেটার দেন কিউ বাই 60% অ্যান্ড গ্রেটার দেন আর বাই 30%, দ্য রেশিও অফ কিউ অ্যান্ড আর। দেখো পি ইজ গ্রেটার দেন কিউ বাই 60%, মানে তোমার পি কিউর চেয়ে 60% বেশি এবং আর এর চেয়ে 30% বেশি। তাহলে দেখো পি যখন কিউর থেকে 60% বেশি, মানে আমি কিউটাকে 100 ধরলাম, আমার তাহলে পি কিউ কত হয়ে যাবে, পি হয়ে যাবে আমার 160। ঠিক আছে, তাহলে আমি এখানে কিউ ইস টু পি কত পেয়ে যাব, 10:16, মানে 5:8। ক্লিয়ার? এরপর দেখো তারপর কি বলছে, এই পি গ্রেটার দেন আর বাই 30%, মানে আরকে যদি আমি 100 ধরি, আমার পি হয়ে যাবে কত, 130। তাহলে এই জায়গাতে আর ইস টু পি কত রেশিও পেয়ে যাব, 10:13। কোনো প্রবলেম নেই, ঠিক আছে এই অবধি। আচ্ছা, এরপর তোমার কি বলেছে, কিউ আর আর এর রেশিও বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে দেখো আমার কিউ ইস টু পি আছে, তো কিউ ইস টু পি আছে আমার 5:8, আর দেখো আর ইস টু পিটাকে আমি যদি পি ইস টু আর লিখে দিই, তাহলে রেশিওটাকে উল্টে দিতে পারবো আমরা, 13:10 এরকম লিখতে পারি। তাহলে দেখো পি দুটো কমন, তাহলে আমি এই নাম্বার দুটোকে কমন করে নেবো, তাহলে আমি কিউ আর আর এর রেশিও পেয়ে যাবো। তাহলে দেখো আমি যদি এটাকে 13 দিয়ে গুণ করি, তাহলে আমার কী হবে, 13×5 = 65:104। আর এটাকে আমি কী করবো, 8 দিয়ে যদি গুণ করি, তাহলে আমার কত হবে, 104:80। তাহলে দেখো আমি পেয়ে গেলাম। অর্থাৎ আমাকে কি 8 আর 13 যে এলসিএম যেটা হবে, সেই এলসিএমটা পেতে গেলে আমাকে দুটো নাম্বারকে কত দিয়ে গুণ করতে হবে, আমি সেটাই প্রসেসটা করেছি, তোমাদের আগেও আমি দেখিয়েছি। দেখো তাহলে আমি কত পেয়ে গেলাম এখানে, যেহেতু দুটো নাম্বার কমন হয়ে গেলো, তাহলে আমার এই দুটো নাম্বার আমার কী হয়ে যাবে, রেশিওতে চলে আসবে। দেখো তাহলে আমার কিউ ইস টু আর কী হবে, 65:80। তার মানে আমি এটা কত পাবো, 5, 13, 65, 5, 16, 80, অর্থাৎ 13:16। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে সি। বোঝা গেলো জায়গাটা? দেখো এটা তোমার 2018 বিসিএস প্রিলির কোশ্চেন, বিসিএস প্রিলিমিনারি এক্সামের কোশ্চেন 2018। বোঝা গেলো জায়গাটা তাহলে? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো খুব ভালো কোশ্চেন, এটা আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। চলো দেখো খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়াল। দেখো বলছে ইফ 6a + c - 6d = 9a + 4b - 8d = 2a + b - 2d, এটা সমান 4:9:5 দেওয়া রয়েছে। তাহলে কি, তাহলে তোমার 15c + 6b + 2a ডিভাইডেড বাই 5a + 15b - 2c, এটার ভ্যালু কত হবে। দেখো এটার ভ্যালু কীভাবে বের করবে, দেখো তোমার এই তিনটের রেশিও দেওয়া রয়েছে 4:9:5। ঠিক আছে, তাহলে দেখো কোনো না কোনোভাবে তোমরা এটাকে একটু ছোট করে তোমাকে কি করতে হবে, এ বি সি, দেখো এখানেও এ বি সি, এই এ বি সির ফর্মে কিন্তু নিয়ে আসতে হবে। দেখো যেহেতু এখানে ডি নেই, অর্থাৎ তোমাকে কোনো না কোনোভাবে যে কোনোভাবে তোমাকে ডি এর ম্যাটারটাকে হাঁটাতে হবে, ডি এর ম্যাটারটাকে অর্থাৎ ডিকে যে কোনোভাবে হাঁটিয়ে দিতে হবে। দেখো তাহলে আমরা কিভাবে করব, দেখো রেশিওর কনসেপ্ট অনুযায়ী আমরা যদি বলি, দেখো 4:9:5 এই রেশিওটা মন দিয়ে দেখো, এখানে কিন্তু টুইস্ট লুকিয়ে রয়েছে। দেখো 4:9:5, আমরা 9কে কী লিখতে পারি, মানে আমরা দেখো আমরা কি এরকমভাবে থাকা, মানে কি এর ভ্যালু আমরা 4, এর ভ্যালু 9, এর ভ্যালু 5 আমরা করতে পারি, অবশ্যই পারবো রেশিওতে।
তাহলে দেখো আমরা 9 মানে কি, 9 মানে আমরা কি লিখতে পারি, 9 মানে 5 + 4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 9-এর যেটা ভ্যালু, 9-এর ভ্যালু কোনটা, এই মিডিলেরটা, অর্থাৎ 9a + 4b - 8d, এটা 9-এর ভ্যালু। তাহলে আমি ভ্যালুগুলো পুট করে নেবো সমান কী হবে, আমার 5-এর কোনটা ভ্যালু, 5-এর ভ্যালু আমার 2a + b - 2d প্লাস কী করবো, প্লাস 4-এর ভ্যালুটা পুট করে দেবো। 4-এর ভ্যালু আমার কত, 6a + c - 6d। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি ইকুয়েশানটা বের করার চেষ্টা করব, অর্থাৎ যেটা চেয়েছে আমার কোশ্চেন সেটাকে আমি বের করার চেষ্টা করব, ট্রাই করে দেখব। চলো ট্রাই করা যাক। দেখো আমার এই যে 6d আর 2d, 6d আর 2d কত হয়, 8d, অর্থাৎ -8d, আর এ পাশেও -8d, অর্থাৎ আমি 8d 8dগুলো কেটে দিলাম, আমার ক্যান্সেল আউট হয়ে গেল, ডি আমার চলে গেল। যেটা নিয়ে আমার প্রবলেম হচ্ছিল ডি নিয়ে, আমার ডি কিন্তু বেরিয়ে গেল, ব্যাস। এরপর আমার দেখো সবগুলো এ বি এ সি, অর্থাৎ আমার এবিসির ফর্মে চলে আসবে। দেখো তাহলে আমার এই যে 9-এ, এই পাশে 9-এ রয়েছে, ওই পাশে আমার কতগুলো এ রয়েছে দেখো, 2a আর 6, অর্থাৎ 8-এ। তাহলে আমি 9-এ আর ওই পাশে 8-এ, 8-এটাকে এই পাশে আনলে কী হয় আমার এ। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপই করছি না, 8-এ হলো। ঠিক আছে, দেখো আর আমার বি কী রয়েছে, বি আমার 4b, আর এই পাশে কত রয়েছে আমার বি। তাহলে আমি বিটাকে আনলে কী হবে, প্লাস 4b - b। আচ্ছা আমি করলাম 4b - b সমান, আমি কিন্তু এই যে সি, সিটাকে আমি এ পাশে সি রেখে দিলাম। দেখো এ অবধি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে দেখো 9a - 8a মানে কত হয়, আমার এ হয়, প্লাস 4b - b মানে কত, আমার 3b হয়। তাহলে আমি a + b, আমি a + 3b আমি কী পেয়ে গেলাম, আমি সি পেয়ে গেলাম। চলো এরপর আমি কোশ্চেন আমি আসি, কোশ্চেন কী বলছে দেখো, কোনটার ভ্যালু বের করতে বলেছে, আমার বের করতে বলেছে 15c + 6b, 15c + 6b + 2a ডিভাইডেড বাই 5a + 15b - 2c। দেখো আমি যদি, আমার a + 3b বেরিয়েছে, ঠিক আছে, তাহলে দেখো আমি 15cটাকে 15c লিখে দিলাম। আমি এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই, তাহলে দেখো আমি কি পাবো, 3b + a পেয়ে যাব। বলো পাবো, হ্যাঁ অবশ্যই পেয়ে যাবো। তাহলে আমি কী হলো, আমার পেয়ে গেলাম এটা, ডিভাইডেড বাই, এখানে দেখো আমি 5 কমন নিয়ে নেবো, তাহলে আমি কত পাবো, a + 3b পেয়ে গেলাম। তাহলে 5a + 15b এই জায়গাটা ঠিক আছে, -2c। দেখো এই 3b + a বা a + 3b, ঠিক আছে, এর ভ্যালুটা কত আমার c। তাহলে আমি 15c + 2 × c অর্থাৎ 2c ডিভাইডেড বাই 5 ইন্টু কি, আমার a + 3b ভ্যালু কত আমার c -2c, এটা করব। তাহলে দেখো, তাহলে আমি এখান থেকে কী পাবো, 15c + 2c মানে আমার কত, 17c ডিভাইডেড বাই আমার কত, 5c - 2c মানে আমার 3c। তাহলে আমি যদি সিগুলো কেটে দিই, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 17/3। দেখো আমার অ্যান্সার বেরিয়ে গেল 17/3। তাহলে আমার কোন অ্যান্সারটা হবে, কোন অপশানটা হবে, অপশান নাম্বার ডি। তাহলে দেখো কতটা কনসেপচুয়ালি আমরা করতে পারলাম এটা। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তোমরা সেই জন্য প্র্যাকটিস কন্টিনিউ রাখতে হবে, তোমাদের প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, প্র্যাকটিস কন্টিনিউ রাখলে তোমরা যে কোনো প্রবলেম কিন্তু ইজিলি সলভ করে নিতে পারবে। তাহলে দেখলে যে এই টাইপেরও প্রবলেম কিন্তু হয় রেশিও থেকে। ঠিক আছে, আশা করব তোমাদের ভিডিও ভালো লাগলো, তোমরা বুঝতে পারলে, তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হলো। আজ তাহলে এই পর্যন্তই থাক, তোমরা প্র্যাকটিস করতে থাকো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনও ক্লিক করে রাখবে। তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেখান থেকে ইজিলি ভিডিওটা দেখতে পারবে, যে কোনো ভিডিও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো রকম কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।